আমি লাস্ট ইয়ার না তার আগের ইয়ারে যেন এই হোম লেখাটা DIY করে বানিয়েছিলাম, মানে কার্ডবোর্ড আর যে মানে ফাইবার তুলা আছে সেটা দিয়ে। তো হয়তো বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো মানে কবে এটা আমার অ্যাকচুয়ালি পুরোপুরি মনে নেই। কিন্তু কথা হচ্ছে যেহেতু মানে কার্ডবোর্ড আর ফাইবার তুলা দিয়ে করেছি, সো এখানের মানে এত বেশি ময়লা পড়েছে তেমন করে ক্লিন করা যায় না। আর এটার কারণে এই পাশটা পুরোটাই কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। তো এখন আমাকে এই হোম লেখাটা খুলে ফেলতে হবে, আর এই দেয়ালটাকেও আমি চাচ্ছি যে একটু কালার করতে। সো দেখি যে কালার করতে পারি কি না, কারণ কালার করার কোনো এক্সপিরিয়েন্স আমার একদমই নেই। এখানে এই যে কালার আমি এনেছি, মানে আমার দেয়ালে যে কালার আছে মেবি এটাই সেই কালার। আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের ফ্ল্যাট ওনারকে, তো উনি এই কালারটার কথাই বলেছে। আর এখানে হচ্ছে যে আপনার ক্যানের মধ্যেই লেখা থাকে যে কি মানে কোনটার পর কোনটা করতে হবে, আর হচ্ছে যে কতটুকু পানির জন্য কতটুকু মানে কালার নিতে হবে, ব্রাশের ক্ষেত্রে মানে কি অনুযায়ী নিতে হবে, আর রোলারের ক্ষেত্রে কি অনুযায়ী নিতে হবে, পানি প্লাস হচ্ছে কালার। তো আমি এইটার মানে মাপ অনুযায়ী এখন কালারটা মিক্স করব, করে তারপরে দেয়ালে কালার করে দেখি যে পারি কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই দেয়ালটা বেশ অনেক দিন ধরে কালার করতে চাচ্ছিলাম, কিন্তু পারবো কি না এটা শিওর ছিলাম না দেখে, আর কালার করা হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে কালার করে নিলাম। আর এই ওয়ালে কিন্তু অনেকগুলি স্টেন ছিল, আপনারা দেখতেই পেয়েছেন যে আগের হোম লেখাটা যে ছিল সেটা তো গ্লু দিয়ে লাগিয়েছিলাম, সেই দাগগুলো অনেক কষ্ট করে তারপর আমাকে ঘষে তুলতে হয়েছে। তারপর হচ্ছে আমি এখন কালারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। এই হচ্ছে আমার দেয়ালের ফাইনাল লুক। কালার করার পর কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, যদিও জায়গায় জায়গায় হালকা একটু মানে স্টেন রয়ে গিয়েছে, সেগুলোতে যদি আমি পুডিং ইউজ করতে পারতাম তাহলে একদম পারফেক্ট মানে রং মিস্ত্রিরা যেভাবে করে পেইন্ট পুরো সেম হয়ে যেত। এই যে অনলি 500 টাকা খরচ করে আমি এই মানে শুধু এই দেয়াল না, আমি আমার বেডরুমের, তারপর হচ্ছে আরেকটা বেডরুমের, মানে টোটাল 3টা দেয়াল আমি কালার করতে পেরেছি। রান্নার জন্য এখানে আমি যে শীতল মাছের শুটকি আছে তো সেটা নিয়েছি। তারপর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এই শুটকির সাথে পেঁয়াজ রসুন সব কিছু আমি এখন একসাথে ব্লেন্ড করে নিব। আজকে অনেক দিন পর আমার পছন্দের একটা শুটকির ভুনা ভর্তা করছি। তো বিয়ের আগে এই ভর্তাটা কিন্তু আম্মু করতো, আর আমার খুবই ভালো লাগতো খেতে। তো আম্মু যেটা দিয়ে করতো সেটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে করতো, তবে ইদানিং আমি চ্যাপা শুটকিটা খেতে পারি না, তাই আমি শীতল মাছের যে শুটকি আছে সেটা দিয়ে করি। তবে টেস্ট যে একদম 100% মানে সেম হয় তা না, একটু ডিফারেন্ট হয়, বাট এটা দিয়ে খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যারা শুটকি খেতে পছন্দ করেন আর এভাবে শুটকির ভুনা ভর্তা কখনো ট্রাই করে দেখেননি, তারা ট্রাই করে দেখতে পারেন। তবে আমি শিওর যে মানে মোস্ট অফ মানুষই মানে এই রেসিপিটা জানে এবং এরকম করে রান্না করে খায়। তো আপনারা যদি চ্যাপা শুটকি খেতে পারেন তাহলে চ্যাপা শুটকি দিয়ে করবেন, আর না খেতে পারলে এরকম শীতল মাছের শুটকি দিয়ে করতে পারেন। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে যে শুটকির মিক্সচারটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি 2-1 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পানি অ্যাড করেছি। পানি দেওয়ার পর যে শুকনো মশলা আছে যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি, আর শুটকিতে তো ঝাল না হলে মজা লাগে না, তো আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি হচ্ছে সব কিছু একসাথে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি।
আর এই শুটকি রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করবেন, যেহেতু পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো সব ব্লেন্ড করা ছিল। সো তেলের মধ্যে দেওয়ার পর মানে কষানোর সময় দেখা যায় যে পুরো ছড়িয়ে যায়, মানে এমনভাবে ছড়ায় যে আপনার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ করে দেয়। সো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করবেন। সো যখন দেখবেন যে এরকম তেল ভেসে এসেছে তখন মনে করবেন যে শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। তারপর নামানোর ঠিক 1 মিনিট আগে আপনারা এরকম কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলে কিন্তু মজাদার এই শুটকি ভুনা ভর্তাটা রেডি হয়ে যায়। আর এই শুটকি ভুনা ভর্তাটা খেতে এত মজা লাগে যে এমনিতেই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়, যদিও ভাত আমি তেমন একটা খাই না। আর হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু 4-5 দিন আপনারা যে নর্মাল ফ্রিজ আছে সেখানে রেখে অনায়াসে খেতে পারবেন। আচ্ছা, আমি যখন আমার টি কেটলটা কিনে আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করেছিলাম তখনও কিন্তু সেই কেটল সম্পর্কে অনেক আপু অনেক কিছু মানে কোয়েশ্চেন করেছেন, যেমন প্রাইস কত, কোথা থেকে কিনেছি, তারপর হচ্ছে শপ লোকেশন প্লাস মানে শপ নেম আমার কাছে জানতে চেয়েছেন। তারপর গত ব্লগে যখন আমি এটাতে চা রান্না করে আবারও শেয়ার করলাম তখনও কিন্তু কয়েকজন আপু আমাকে সেম কোয়েশ্চেন করেছেন। যদিও আমি আপনাদেরকে রিপ্লাইটা কমেন্টের মাধ্যমেই দিয়ে দেই, তারপরও মানে কয়েকজন আপু হয়তোবা সেই কমেন্টের যে রিপ্লাই আমি দেই সেটা হয়তোবা নোটিস করেন না, যার কারণে আমাকে সেম কোয়েশ্চেনটা আবার দেখা যায় পরবর্তী ব্লগেই করে থাকেন। তো মনে হলো এখন আমি মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার পাশাপাশি যে কমেন্টের মানে আমি হচ্ছে কোয়েশ্চেন বেশি পাবো, মানে যে জিনিসের কোয়েশ্চেন বেশি পাবো সেইটা সম্পর্কে আবার আমার ব্লগের মাধ্যমে একটু করে আপনাদেরকে বলে দিব। তো আমি যে ক্যাটলটা কিনেছি সেটা হচ্ছে প্রাইস 1200 টাকা কিনেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের যে মানে গলির ভিতরে যে কুকারিজের শপগুলো আছে না সেখান থেকে কিনেছি। তবে সেই সাথে একটু সরিও বলে দিচ্ছি, কারণ আমি শপ লোকেশন প্লাস শপ নেম কোনোটাই আমি খেয়াল করি না। কারণ হচ্ছে কি, আমি যখন নিউ মার্কেট এরিয়াতে যাই সো এত লিস্ট আমার থাকে, তো সেখানে গিয়ে আমি পাগলের মতো আমার জিনিসগুলো খোঁজা শুরু করে দিই। আর যখন পেয়ে যাই সো দেখা যায় তখন মানে তাড়াহুড়া করে নিয়ে নিই। আর সব সময় যে সব কিছু পেয়ে যাই কিংবা মানে কিনতে পারি তাও কিন্তু না, অনেক সময় পেলেও দেখা যায় যে এত বেশি প্রাইস থাকে আমার সেটা কেনা হয়ে ওঠে না। তো আমি যেহেতু মানে নিজেই শপিং করি, মানে শপিং করার মুডে থাকি, সো আমার তেমন করে না আর রেকর্ড করাও হয় না আর দোকানের নামটাও দেখা হয় না। আর আমার সাথে সবসময় আমার ছোট ভাই নয়তো আমার হাজব্যান্ড যায়, সো তারা ওই সব এলাকাতে গিয়ে মানে কোনোভাবেই মানে ভিডিও রেকর্ড করতে চায় না। তো আমি চেষ্টা করব এরপর শপিংয়ে গেলে যে দোকান থেকে আমি যাই কিনি না কেন শপ লোকেশন অ্যান্ড শপ নেমটা জেনে আসার জন্য, যেন পরবর্তীতে আমি আপনাদেরকে জানাতে পারি। লিয়ানা, তোমার হেয়ার কেমন লাগছে? লিয়ানা আজকে উইক পড়েছে। আমি মেবি মানে 12-13 বছর আগে এই উইকটা কিনেছিলাম। তো লিয়ানা বেশ কিছুদিন আমাকে বলছে যে আমাকে এটা বের করে দাও, তো আজকে খুঁজে পেয়েছি আর সে পরে বাস শুরু হয়েছে। ভালোই লাগছে লিয়ানা, দেখি সামনে থেকে আর একটু সুন্দর করে সেট করলে সুন্দর দেখা যাবে না? এই হচ্ছে আমার ওয়ালের ফাইনাল লুক। তো এই ফ্রেমগুলো তো আমি অনেক আগে কিনেছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। সো এতদিন আগে কিনে রেখে আমি কিন্তু ফ্রেমগুলো জাস্ট ওইভাবেই রেখে দিয়েছিলাম শুধু এই ওয়ালটা কালার করার জন্য। তো আজকে ফাইনালি ওয়ালটা কালার করে আমি আমার পছন্দের ফ্রেমগুলো এখানে লাগিয়ে নিলাম। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফ্রেমের সাইজগুলো একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় সাইজ নিলে হয়তোবা এই ওয়ালটা পুরো কাভার করতো আর দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমি যে এই ওয়ালটা কালার করতে পেরেছি এতেই আমি অনেক খুশি। আসলে মানুষ যদি একটু চেষ্টা করে তাহলে অসম্ভব বলে কোনো কাজই নেই। চেষ্টা থাকলে আর ইচ্ছা থাকলে যে কোনো কাজই কিন্তু খুব ইজিভাবে করা যায়। আর যে কোনো নতুন কাজ চ্যালেঞ্জ হিসেবে নিতে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে।
আর সেই চ্যালেঞ্জটা যখন আমি ফুলফিল করতে পারি তখন মনে হয় যে আমার চেয়ে খুশি মনে হয় আর কেউ হয় না, এরকম লাগে। তো যাই হোক, আমি যে রোজার সময় মানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, ভেবেছিলাম রোজার সময় ইফতারে খাবো, সো সেগুলো আর তখন খাওয়া হয়ে ওঠেনি। তাই ওইগুলো আজকে আমি বারবিকিউ করে নিচ্ছি। ভাবলাম যেহেতু রোজার সময় খাওয়া হয়নি, তাই আজকে এই বারবিকিউ চিকেন দিয়েই ডিনারটা করে নিব। আর এতদিন ধরে ম্যারিনেট করে রেখেছি, তো বেশি দিন ফ্রিজে রাখাটাও ঠিক হবে না ম্যারিনেট করা মাংস। বারবিকিউ চিকেন করার সময় প্রথম দিকে কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই হিটে রাখতে হবে, যেন এক পাশ এরকম একটু পোড়া পোড়া ভাব চলে আসে, তাহলে যে একটি স্মোকি ফ্লেভার সেটা পাওয়া যাবে। তারপরে আপনার চুলার ফ্লেমটা আস্তে করে মানে কমিয়ে দিতে পারেন, তো তখন আর পানি ছাড়ার সম্ভাবনাও থাকে না, আর মানে স্মোকি যে ফ্লেভার সেটা তো অবশ্যই পাওয়া যাবে। তো আমি নামানোর ঠিক আগ মুহূর্তে টমেটো সস আর যে বারবিকিউ সস আছে সেটা একটু লাগিয়ে দিয়েছিলাম, সেই সাথে যে বাটার সেটাও দিয়ে দিয়েছিলাম। তো শেষ মুহূর্তে এই তিনটা জিনিস অ্যাড করলে না চিকেনটা খেতে অনেক মজার হয়, সেই সাথে অনেক বেশি জুসি হয়। তো এই যে বারবিকিউ চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সালাদের জন্য আমি এখানে শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো সেটার সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ মানে নর্মাল লবণ যেটা, কারণ এখানে বিট লবণও ইউজ করব। সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ যে গোলমরিচ সেই গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি টালা কিংবা ভাজা যে জিরার গুঁড়া আছে সেইটা পরিমাণ মতো। আর অফ ক্যামেরাতে আমি এখানে একটা সস রেডি করে রেখেছিলাম, যেটা কিনা টক দই, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, চিনি, বিট লবণ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই সসটাই এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি বানাচ্ছি রায়তা সালাদ। এই রায়তা সালাদটা খেতে এত বেশি মজার, সব কিছু যদি আপনারা পারফেক্টভাবে দিতে পারেন, এটা খুবই টেস্টি একটা সালাদ। মানে পরোটা, রুটি, কাবাব, পোলাও সব কিছুর সাথে এত পারফেক্টলি এটা যায় যে কি বলবো। তাছাড়া আপনারা চাইলে খালি খালিও এটা খেতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাসায় যারা ট্রাই করেননি এখনও, একবার হলেও ট্রাই করে দেখবেন। গরমের মধ্যে মানে এই টাইপের সালাদ খেতে, কিংবা যারা ডায়েট করেন তাদের জন্য এটা একটা মানে হেলদি একটা সালাদ হতে পারে। আজকে ড্রিঙ্কস হিসেবে আমি করেছি কাঁচা আমের জুস। তো এই গরমের মধ্যে কাঁচা আমের জুসটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। তো আমার কাছে মনে হলো যে আজকে বারবিকিউ এবং পরোটার সাথে এরকম রিফ্রেশিং কাঁচা আমের জুস হলে বেশ ভালোই হয়। যদিও এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে এই ড্রিঙ্কসটা খাওয়া আমার একদমই ঠিক হয়নি, কারণ আমি খুব কষ্টে নিজেকে একটু কন্ট্রোল করে ইদানিং ডায়েট করার চেষ্টা করছি। আর যেহেতু কাঁচা আম দিয়ে জুস করা, সো এই জুসের মধ্যে তো প্রচুর পরিমাণ সুগার দিতে হয়। তো সেটা দিয়ে মানে খাওয়ার পর আমার কাছে মনে হয় একটু ভুলই করে ফেললাম আমি ড্রিঙ্কসটা খেয়ে। তো যাই হোক, এই আমার আজকের ডিনার আলহামদুলিল্লাহ। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।